কি ভেবেছিস নাকি তারানাথ আমি ফিরে আসবো না? আমি ফিরে এসেছি, আর এবারে তোর সর্বনাশ আমি নিজের হাতেই লিখবো। আমার শরীরটা ঘামে ভিজে যেতে শুরু করলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হলো। মনে হলো যেন আবারও সেই কাল নাগিনী দাঁড়িয়ে রয়েছে আমার সামনে। অস্তমিত হয়ে যাচ্ছিল চতুর্দিক। দিক দিগন্ত থেকে ভেসে আসছিল করুণ সুর। মনে হচ্ছিল যেন এক রাশ কালো ছায়া ধীরে ধীরে আমাকে ঘিরে ফেলছে। আমি আর কোনোদিনও ওই কালো ছায়ার শাড়িগুলিকে কাটিয়ে বাইরে বেরোতে পারবো না। এক সাংঘাতিক বিভীষিকা গ্রাস করতে শুরু করেছিল আমাকে। আমি চিৎকার করে উঠলাম, না, আমাকে মেরো না। আমি তো তোমাকে শেষ করে দিয়েছিলাম। আমার তপস্যার শক্তির কাছে ক্ষীণ হয়ে গেছিল তোমার শক্তি। তুমি কেমন করে ফিরে আসতে পারো? কিছুতেই না, কোনো মূল্যেই তা হতে পারে না। এ আমি বিশ্বাস করি না। চারিদিক থেকে কালো মেঘের শাড়ি ধেয়ে আসতে শুরু করলো আমার দিকে। দামামা বাজিয়ে যেন আসরিক শক্তি নিজের দিকে আমাকে আকর্ষিত করতে লাগলো। কিন্তু তারপর কি হলো? সেই বিকট পিশাচির হাসিটা যেন আমাকে একের পর এক নতুন কালাতিপাতে আক্রমণ করতে থাকলো। কিন্তু এরপরে চোখের সামনে ঘনিয়ে এলো এক ধূসর কালো অন্ধকারের মেঘ। সব কিছুই যেন ঝাপসা হয়ে যেতে শুরু করলো। কোথাও কিছু নেই, সব শূন্য। আমার মনে হলো যেন এক নিমেষে একেবারে নিঃস্ব হয়ে পড়েছি। কিন্তু কিভাবে, কেনই বা? চোখ খুলতেই আমি দেখলাম আমি কলকাতার মডলেনের ঘরে শুয়ে রয়েছি, আর আমার সামনে টিম টিম করে জ্বলছে একটা হ্যারিকেন। হ্যারিকেনের আলোটা আমার চোখের উপরে এসে পড়েছে। এক স্নিগ্ধতা ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। সামনে রাখা জলের গ্লাসটা থেকে বেশ কিছুটা জল গলায় ঢাললাম আমি। এরপরে হুড়মুড়িয়ে উঠে বসে পড়লাম। এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম বাইরে আকাশে কালো মেঘ জড়ো হয়েছে। বিদ্যুতের শাড়ি খেলে যাচ্ছে এদিকে ওদিকে, আর তার সাথে তীব্র গর্জন হয়েই চলেছে। এই সব দেখে নিজেকে কিছুটা শান্ত করলাম। এরপরে মনে মনে বললাম, মনে হয় আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, যাকে আমি নিজের হাতে এতকাল আগেই শেষ করে দিয়েছিলাম। সে পুনরায় কিভাবে ফিরে আসতে পারে? এটা কোনোদিনও সম্ভব নয়। এমন সময় আমার মেয়ে চারি ঘরে প্রবেশ করলো। আমার এমন অবস্থা দেখে সে আমার কাছে এসে বলল, এ কি বাবা, কি হয়েছে তোমার? আমি কিছু বলবার আগেই চারি বলল, বুঝেছি বুঝেছি, আবার নিশ্চয়ই কোনো একটা স্বপ্ন দেখে চমকে উঠেছো তুমি। ঘুম ভেঙে গেছে তোমার, না? চারির মুখে এই কথাগুলো শুনে আমি ঘাড় নাড়লাম। এরপরে চারি আমাকে উদ্দেশ্য করে বলল, আজকে কিন্তু রবিবার বাবা, মনে আছে তো? আজকে কাকাবাবুরা আসবেন তোমার কাছে গল্প শুনতে। ভুলে যাওনি তো সেই কথা? মাথা নেড়ে শান্ত স্বরে বললাম, না, সে কথা কিভাবে ভুলে যাই বলতো মা। আমার বেশ মনে রয়েছে। তবে আবহাওয়ার যা অবস্থা, এই অবস্থার মধ্যে কি তারা এত দূরে ছুটে আসতে পারবে? আমার তো তা মনে হয় না। বাইরে তো বেশ জল জমেছে মনে হচ্ছে। এরপর আমি আর চারি একে অপরের সঙ্গে আলাপচারিতায় বেশ কিছুক্ষণ সময় ব্যস্ত হয়ে পড়েছিলাম। ওই সময়ে কিশোরী আর বিভূতি কলকাতার জমা জল পেরিয়ে দাঁড়ায় আমার দরজার সামনে। রাত পুরীদের আড্ডাতে আপনাদের স্বাগত। অন্ধকারের রহস্য এখন শুরু। আজ আপনারা শুনবেন
লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও নিশি পিশাচির হুঙ্কার। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। শুরু হচ্ছে আজকের গল্প, লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও নিশি পিশাচির হুঙ্কার। বৃষ্টির মধ্যেই আমি আর কিশোরী যখন তারানাথের বাড়ি থেকে কিছুটা দূরে, তখন আমার হাতে ছিল একটি ছাতা আর কিশোরীর হাতে ছিল তারানাথের জন্যে তেলে ভাজার প্যাকেট ও পাসিং শো। আমি কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, বুঝলে ভায়া কিশোরী, আজকে আবহাওয়ার যা অবস্থা, তাতে করে মনে হচ্ছে না শেষমেশ আমরা তারানাথের দরজায় পৌঁছাতে পারবো বলে। কিশোরী আমার কথা শুনে বলল, সে যা বলেছ, তবে যে করেই হোক পৌঁছতেই হবে। একবার যখন তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, তখন আর পেছনে সরবো না। ঠাকুর মশাইয়ের কাছে এসে গল্প না শুনে বাড়ি চলে গেলে মনটা খুঁতখুত করেই যাবে। এই কারণেই যে করেই হোক ওনার বাড়ির দোরগোড়ায় পৌঁছতেই হবে। আমিও আর কথা বাড়ালাম না। ওদিকে আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশের মেঘ আরও ভার হয়ে এসেছে। মনে হচ্ছিল যেন কোনো ডাকিনী আমাদের দিকে চেয়ে রয়েছে, আর তার ওই কালো চোখ দুটো দিয়ে সে যেন আমাদেরকে ভস্মীভূত করে দিতে চাইছে। আমিও আর কথা বাড়ালাম না। ঠাকুর মশাইয়ের বাড়ির ওদিকটায় ভালোই জল জমেছিল। সেই কাদা জল পেরিয়েই আমরা দুটিতে এগিয়ে যেতে লাগলাম তার বাড়ির দিকে। যখন বাড়ির সামনে গিয়ে হাজির হলাম, দেখলাম জোরে জোরে মেঘটা গর্জন করেই চলেছে। এরপরে কিশোরী বলল, সামনের দরজাটা একবার কড়া নেড়ে দেখো তো, মনে হচ্ছে খোলাই রয়েছে। আমি দরজার কড়াটা নাড়তে যাব, এমন সময় দেখলাম ভিতর থেকে চারি বেরিয়ে। কাকা বাবু, তোমরা তাহলে এসেছো, ভালো করেছো। এই কাদা চলে যে তোমরা আসবে আমি আর বাবা তো ভাবতেই পারিনি। তবে আমার মনে একটা ঘিণ আশা ছিলই। আমি জানতাম তোমরা ঠিক আসবে। এসো, বাবা এতক্ষণ তোমাদের জন্যই অপেক্ষা করছিলেন। ওই যে ভিতরের ঘরে বসে রয়েছেন তিনি। যাও, তোমরা বরং সেদিকেই যাও, আমি তোমাদের জন্য একটু গরম গরম চা আর মুড়ি মাখা করে আনি। চারির মুখে চা আর মুড়ি মাখার কথাখানা শুনতেই আমাদের মনটা একেবারে ভরে গেল। কারণ ওর হাতের ওই মুড়ি মাখার স্বাদ ছিল একেবারে ভিন্ন, সকলের থেকে আলাদা, মুখে লেগে থাকে এমন। ওই কারণে এই বিষয়গুলো আমাদের খুব আকর্ষণ করতে বই কি। আমরা আর সময় নষ্ট না করে তারানাথের ঘরের ভিতরে গিয়ে বসলাম। সামনেই একটা কালো খাটিয়া পাতা ছিল, আর তার উল্টো দিকে ছিল একটা তক্তপোষ, যেখানে ঠাকুর মশাই বসতেন। আমরা কোনো কথা না বলে তার সামনে ওই কালো খাটিয়ার উপরে বসে পড়লাম। সামনের দিকে তাকিয়ে দেখলাম ঘরের ভিতরে একটা আলগা হাওয়ার আবরণ সৃষ্টি হয়েছে। কুণ্ডলি পাকিয়ে ধোঁয়াগুলো যেন আমাদেরকে বেষ্টন করতে চাইছে। সেই আবরণের মধ্যে দিয়েই একটা ক্ষীণ দীপ্ত শিখা এসে পড়ছিল তারানাথের মুখের ওপর। মনে হচ্ছিল যেন কোনো দিব্য পুরুষ সেখানে বসে রয়েছে। উনি এক মনে মা কালীর একটি ছোট্ট মূর্তির দিকে তাকিয়ে তখন ধ্যান করছিলেন। বিষয়টা দেখা মাত্রই আমার খুব ভালো লাগলো। ওনাকে আরও কিছু প্রশ্ন করতে যাব তার আগেই দেখলাম উনি আমাদের উপস্থিতি টের পেয়ে গিয়েছেন। কিভাবে টের পেয়ে যেতেন সেটা কোনোদিনও আন্দাজ করতে পারিনি, তবে পেয়ে যেতেন ঠিকই। সেদিনও এই ঘটনার কোনো পরিবর্তন ঘটল না। উনি আমাদের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার বিভূতি, এত ঝড় জলের মধ্যেও তাহলে তোমরা ঠিকই গল্প শুনতে চলে এলে দেখছি। কথাখানা বলেই তারানাথ একবার খুব খুব করে কাশলেন। এরপরে কিশোরী তার দিকে তার প্রিয় পাসিং শো আর তেলে ভাজার প্যাকেটখানে এগিয়ে দিতেই তিনি বেজায় খুশি হলেন। তারপরে কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, এসবের আবার কি প্রয়োজন ছিল বলো তো? আমি তো তোমাদেরকে এমনিতেই খুশি হয়ে গল্প বলি। আমি বললাম, আপনার প্রতি আমাদের অগাধ ভালোবাসা রয়েছে ঠাকুর মশাই, এটা সামান্য একটা উপহার মাত্র বলতে পারেন। আপনি যদি এটা সানন্দে গ্রহণ করেন তবে আমাদের বেশ ভালো লাগবে। তারানাথ দিব্যি পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বার করে ধরালেন। ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে যেন আমাদেরই দিকে বারবার আসতে শুরু করল। ইতিমধ্যে দেখলাম চারিও সময় মতন সেখানে এসে হাজির হয়ে গিয়েছে। তারানাথ আমাদের উদ্দেশ্য করে বললেন, আজকে সকালেই একটা বিকট স্বপ্ন দেখে
আমার ঘুমটা হঠাৎ করেই ভেঙে গিয়েছে। সেই স্বপ্নটা এতটাই ভয়ঙ্কর যে কি বলবো। অনেক দিন আগেকার কথা বলতে পারো। তখন আমার বয়স ছিল বেশ কম, 30-এর কাছাকাছি হবে। তবে ঘটনাটা এতটাই বেশি ভয়ঙ্কর ছিল যে সেটার রেশ আজকেও কাটেনি, বা বলতে পারো আমি নিজেই কাটিয়ে উঠতে পারিনি। আমি জিজ্ঞাসা করলাম, কি ঘটনা ছিল সেটি ঠাকুরমশাই? কি এমন ঘটেছিল সেই সময়ে যার রেশ আপনি আজও কাটিয়ে উঠতে পারেননি? তারানাথ একবার বাইরের জানলার দিকে তাকালেন। দেখলাম সজোরে বৃষ্টি পড়েই চলেছে। বৃষ্টির ফোঁটাগুলো যেন ঝরঝর শব্দে বাড়ির বাইরের টিনের চালের উপর এসে পড়ছিল, আর সেই সঙ্গে সজোরে ডেকে চলেছিল মেঘটা। আমরাও তার কথা মতন চপের প্যাকেট থেকে একখানা করে চপ মুখে দিয়ে গল্পটা শুনতে শুরু করলাম। ওদিকে ঠাকুর মশাইও গল্পে প্রবেশ করলেন। তিনি বলতে লাগলেন, আর সেই কাহিনী আমরা শুনে চললাম। সেটা ছিল শ্রাবণ মাসের এক সন্ধে। এরকমই ঝমঝম করে বৃষ্টি পড়েই চলেছিল। আমি বসেছিলাম আমার গ্রামের কুটিরে। সেখানে চারিদিক ছিল নিস্তব্ধ, কেবল বৃষ্টির ফোঁটা পড়ার শব্দগুলো ছাড়া আর কোনো কিছুই আমার কানে আসছিল না। ওদিকে বাইরে সজোরে হাওয়া বইছিল। আমার মনের মধ্যে জানি না কেন এক তীব্র আশঙ্কার মেঘ কাজ করে শুরু করেছিল। মনে হচ্ছিল যেন কিছু একটা ঘটতে চলেছে। খুব তাড়াতাড়ি এক মস্ত বড় সমস্যার সম্মুখীন হতে চলেছি আমি। কেউ আমার কাছে আসছে। সামনে না দেখলেও অন্তর থেকেও তার পদক্ষেপের শব্দগুলো আমি অনুভব করতে পারছিলাম। আমার মন কখনো আমাকে মিথ্যে সংকেত দিত না। সাধনার সময়কালে অন্তর থেকে যা ভাবতাম সেটা কি চোখের সামনে সত্যি হতে দেখতাম বইকি। হঠাৎ দেখলাম দরজায় কড়া নাড়ার শব্দ হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম, এগিয়ে গেলাম দরজার দিকে। দরজাটা খুলতেই নজরে পড়ল দুটো বিষণ্ণ মুখের শাড়ি। তাদের পরনে ছিল ধুতি আর পাঞ্জাবি। বোঝাই যায় তারা দুজনেই গ্রাম থেকে এসেছিলেন, কিন্তু কোন গ্রাম সেটা আন্দাজ করতে পারলাম না। তাদেরকে ভিতরে আসতে বললাম। ওদের মধ্যে থেকেই একজন ভিতরে এসে বলল, নমস্কার ঠাকুরমশাই, আমার নাম নরেশ। আমি বেনিতলা গ্রাম থেকে আসছি, আর এটা আমার ছোট ভাই ভোলা। আমি গ্রামের মন্দিরের পুরোহিত, আর ও আমার সাথে সাথেই কাজ করে। আসলে কাজ শিখছেও বলতে পারেন। আমার পরে তো ওকেই মন্দিরের কাজ সামলাতে হবে। আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। আমি নরেশের কথাখানা শুনে এক প্রকার চমকে গেলাম। বললাম, বাঁচবে না মানে? কেন, কি হয়েছে তোমার? নরেশ কাঁচু মাচু মুখ করে বলল, সে অনেক কথা ঠাকুরমশাই, আপনাকে ও কথা বললে এখন আর শুনে শেষ করতে পারবেন না। সে কথা আপনাকে আরেকদিন বরং বলবো। আজকে যে কারণে হন্তদন্ত হয়ে আপনার কাছে এসেছি সেটাই বরং আপনাকে বলি। আমি ওদের দুজনের মুখের দিকে তাকিয়ে বেশ হতবাকি হয়েছিলাম। এই ঝড় বৃষ্টির মধ্যে যে কেউ এইভাবে আমার কাছে সাহায্যের জন্য ছুটে আসতে পারে সেটা কিছুতেই ভাবতে পারছিলাম না। ওদের নিজেদেরও প্রাণের ঝুঁকি ছিল, সেটার কথা না ভেবে ওরা দুজন আমার কাছে এসে হাজির হয়েছিল। আমি ওদের দুজনের দিকে জল এগিয়ে দিয়ে খেতে বললাম। দেখলাম দুজনেই জলের গ্লাসটা ঢক ঢক করে গলায় ঢেলে দিল। এরপরে নরেশ গলা ভিজিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, ঠাকুরমশাই, আপনি হয়তো ভাবছেন আমরা আপনার ঠিকানা পেলাম কি করে, অথবা আপনাকে চিনলামই বা কিভাবে। আমি বললাম, হ্যাঁ সে তো ঠিকই। আমি তো তোমাদেরকে এক্ষুনি এই কথাখানায় জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। সব বলছি ঠাকুরমশাই। গ্রামে এক অস্বাভাবিক কাণ্ড ঘটে গেছে। সেটির কথা শুনলে আপনার শির দাঁড়াবে, হিমের রক্তের স্রোত বয়ে যাবে।
আমরা এতকাল ওই বেনিতলায় রয়েছি ঠিকই, কিন্তু কোনোদিনও এমন কাণ্ড ঘটতে দেখিনি বলতে পারেন। ভোলার মুখটা দেখলাম কথাখানা শুনেই আরো শুকিয়ে গেল। সে ঢোক গিলে বলল, কথাটা বলতে গেলে আমারও গলাটা শুকিয়ে যাচ্ছে ঠাকুরমশাই। আমি যে কিভাবে আপনাকে খুলে বলবো বুঝতে পারছি না। সে নরেশের মুখের দিকে তাকিয়ে বাদ বাকিটা বলবার জন্যে ইশারা করলো। আমি বেশ ভালোই বুঝতে পারছিলাম যে বাকি ঘটনা নরেশকেই বলতে হবে বইকি। নরেশ বলতে শুরু করলো সেই কাহিনী। ঠাকুরমশাই, আমি একদিন পূজার কাজ সেরে রাতের দিকে গ্রামের রাস্তা ধরে বাড়িতে ফিরছিলাম। প্রতিদিনই মন্দির বন্ধ করে আমার বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে যেত, কিন্তু সেদিনকে আমার একটু বেশিই দেরি হয়ে গেছিল। গ্রামের আলপথ ধরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। বুঝতে পারছেন, রাতের আঁধারে গ্রামের পরিবেশ কতখানি ভয়ঙ্কর হয়ে ওঠে। আর সেই সময় একটা কাক পক্ষীও রাস্তায় ছিল না বললেই চলে। একেবারে শুনশান এলাকা বলতে পারে। এমন সময় মনে হলো কেউ যেন আমার পিছু নিয়েছে। পরিষ্কার শুনতে পেলাম তার পায়ের আওয়াজ। মনে হলো কেউ যেন আমার পিছনে পিছনে আসছে। মাঝে একবার মনে হলো কার শাড়ির আঁচলের ঝাপটা এসে লাগলো আমার মুখে। আবার পরক্ষণেই মনে হলো কেউ যেন তার ঠান্ডা হাতটা দিয়ে আমার কাঁধের কাছটাকে একবার ছুঁয়ে দিল। নরেশের ওই কথাগুলো শুনে আমারও বুকের রক্ত হিম হয়ে আসতে শুরু করেছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, নরেশ, আগেও কি তোমার এমন অনুভূতি হয়েছিল? নরেশ ঘাড় নেড়ে জবাব দিল, একেবারেই না ঠাকুরমশাই। তবে আর আপনাকে বলছি কি, যেদিন প্রথমবার আমার এমন অনুভূতি হয়েছিল তারপর থেকে বেশ কয়েকবার ঠিক এরকম অনুভূতি হতে থাকলো। কিছুতেই বুঝতে পারছিলাম না ঠিক কি ঘটতে চলেছে। আমি রাম নাম জপ করতে করতেই রাস্তা দিয়ে এগোতাম, কিন্তু তারপরেও সেই স্থানে কাউকেই দাঁড়িয়ে থাকতে দেখতে পেতাম না। একদিন হঠাৎ ঝড়ের রাতে ওই পথেই ফিরছিলাম। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম সাদা শাড়ি পরে কেউ যেন ঝোপের আড়ালে দাঁড়িয়ে রয়েছে। তার এলোমেলো চুলগুলো হাওয়ায় উড়ছে। আমি প্রথমে ভাবলাম এই গ্রামেরই কোনো মেয়ে হবে হয়তো। আমি না বুঝে সেদিকে এগোতে যাব, তার আগেই দেখি সেই ছায়ামূর্তিটি আমার অনেকটাই কাছে এগিয়ে এসেছে। একটা বিকট হাসি হাসছে আমার দিকে তাকিয়ে। ওই হাসিটা একেবারেই স্বাভাবিক ছিল না ঠাকুরমশাই, বিশ্বাস করুন। একটা পৈশাচিক হাসি বলতে পারেন। আমি বুকে বল নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? কে আপনি? কোথা থেকে এসেছেন? এমন সময় দেখলাম আমার চোখের সামনেটা একটা ধোঁয়ার আস্তরণে ঢেকে গিয়েছে। আমি সামনের দিকে তাকিয়ে আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল একরাশ ধোঁয়া যেন আমার চোখ মুখ ঢেকে ফেলছে। বৃষ্টির রাতে অমন ধোঁয়ার সন্নিবেশ ঘটা কোনো সাধারণ ঘটনা ছিল না আমার কাছে। আমি কোনো ক্রমে নিজেকে সামলে উঠে আবারও সামনের দিকে তাকিয়ে বললাম, কি হলো? কে ওখানে? সামনে আসুন বলছি। ওইভাবে দূর থেকে ভয় দেখাবেন না। দেখুন, আপনি যেই হন না কেন, ভুলে যাবেন না আমার কাছে রয়েছে পুরোহিতের শক্তি। আমি ঈশ্বরের পূজারী, ফলে কোনো খারাপ শক্তি আমার কিছুই করতে পারবে না। এই বলেই আমি আমার হাতে থাকা ওই পবিত্র জলের কিছুটা আশেপাশে আর নিজের শরীরে ছিটিয়ে দিলাম। দেখলাম এতক্ষণ ধরে নাকে ধেয়ে আসা সেই আষ্টে গন্ধটাও অনেকখানি কমে গিয়েছে। বুঝলাম ওই স্থানে কোনো একটা খারাপ শক্তি ছিল ঠিকই, যেটি ধীরে ধীরে ওই অঞ্চল ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। এমনটা তো হয়েই থাকে গ্রামে বনে জঙ্গলে। এমন ঘটনা না ঘটার মতন কোনো কারণ নেই। কত মানুষ তো এদিকে ওদিকে মরে পড়ে থাকে, ঠিকঠাকভাবে তাদের সৎকারের কাজটাও হয় না বললেই চলে। এটাও কি তেমনটাই ছিল? এই ভেবে মনকে মানিয়ে সামনের দিকে এগোতে যাব, এমন সময় কেউ যেন সজোরে আমাকে আঘাত করলো বুকে। মনে হলো যেন কেউ সজোরে আমাকে ঝাপটা মেরে সামনের দিকে ফেলে দিল। আর একটু হলেই আমি একটা পাথরের উপরে গিয়ে আছড়ে পড়তাম। মাথাটা ফেটে একেবারে চৌচির হয়ে যেত, কিন্তু সামনে একটা গাছের ডাল থাকায় আমি কোনো রকমে সেটাকে সামলে নিলাম। তারপরে আবার উঠে দাঁড়ালাম। এই সময় বৃষ্টির রেশটাও অনেকটাই কমে গেছিল। বিশ্বাস করুন, আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। এমনটাও কি হতে পারে? এটা ভাবতেই আমার শরীরের রক্ত হিম হয়ে যেতে শুরু করলো।
আমি কাকে ডাকবো সাহায্যের জন্য সেটাই ঠিকঠাকভাবে আন্দাজ করতে পারলাম না। সামনে কেউই ছিল না। আমি চলতে শুরু করলাম। ঠিক সেই সময় পিছনের দিক থেকে ঘড়ঘড়ে গলায় কেউ যেন চিৎকার করে বলে উঠল, কি, আমাকে চিনতে পারলি? ভুলে গেলি নাকি রে? গলার আওয়াজটা কানে যেতেই আমি বুঝলাম এ কোনো সাধারণ শক্তির কাজ হতেই পারে না। এখানে এমন কোনো কালো শক্তি রয়েছে যেটি আমাকে প্রাণে মারতে চাইছে। আমি এবারে দ্রুত পা চালাতে শুরু করলাম। মনে হচ্ছিল যেন লতা পাতাগুলো আমাকে জাপটে ধরছে। আমার চলার পথে সেগুলি বাধার সৃষ্টি করছিল। তবু আমি যে করেই হোক ওই পথ পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। কিছুতেই সেখানে থামলাম না। আমি জানতাম থামলেই মৃত্যু একেবারে নিশ্চিত। আবার অন্ধকারের মধ্যে থেকে ভেসে এলো সেই খ্যাস খ্যাসি গলার আওয়াজটা। কি রে নরেশ, আমাকে চিনতে পারছিস না বুঝি? আমি কিন্তু ফিরে এসেছি। এবার তোকে নয়, গ্রামের সকলকে একে একে শেষ করব। এবারে আমার মনের মধ্যে আর কোনো সংশয় রইল না। আমি বুঝে গিয়েছিলাম যে এখানে এমন কিছু আছে যা সাংঘাতিক রকমের ভয়ঙ্কর, যেটা যে কোনো মুহূর্তে আমাকে শেষ করে ফেলতে পারে। আপনি কোনোদিনও পৈশাচিক কণ্ঠস্বর শুনেছেন ঠাকুরমশাই? নরেশ আমার দিকে যে মুহূর্তে এই প্রশ্নটি ছুঁড়ে দিল, আমি আরো ঘাবড়ে গেলাম। কি বলবো কিছুই বুঝে উঠতে পারলাম না। কিন্তু আমি জানতাম সে যা বলতে চাইছে তা একেবারেই সত্য। একমাত্র বৈশাচিক কাণ্ডেই এমনটা ঘটে। আমি তাকে পাল্টা জিজ্ঞেস করলাম, এরপরে কি ঘটেছিল নরেশ? সেই পৈশাচিক কণ্ঠস্বর তোমাকে কি শুধুই হুমকি দিয়েছিল, নাকি সে কাজেও করে দেখিয়েছিল? দেখলাম নরেশের চোখ মুখ আবারও ভয়ের আবহে গা ঢাকা দিতে চাইছে। সে কিছুতেই স্বাভাবিকভাবে বসে থাকতে পারছিল না। নরেশ আবার বলতে শুরু করলো, হ্যাঁ ঠাকুরমশাই, আমিও আপনার মতনই ভেবেছিলাম এ কেবলই হয়তো আমাকে ভয় দেখানোর চেষ্টা করে চলেছে। কিন্তু যখন বিষয়টাকে সে কাজে করে দেখানোর জন্য সচেষ্ট হলো, তখন আমার শরীরের রক্ত হিম হয়ে যেতে শুরু করলো। আমি সেদিন রাতের বেলা কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে গ্রামে ফিরে এসেছিলাম ঠিকই, কিন্তু পরের দিন থেকেই গ্রামের তাণ্ডব শুরু হয়ে গেল। যা দেখলাম তা নিজের চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। একটার পর একটা মৃত্যু, একটার পর একটা। তবে যারা মারা যাচ্ছিলেন তারা কেউই গ্রামের সাধারণ মানুষ ছিলেন না। এরা সকলেই এক বিশেষ কাণ্ডের সাথে যুক্ত ছিলেন। কথাখানা বলেই দেখলাম নরেশ থেমে গেল। এরপরে সে ভোলার মুখের দিকে তাকিয়ে রইল। ভয়েতে দুজনেই একেবারে জড়সড় অবস্থায় একে অপরের দিকে তাকিয়ে রইল। আমি নরেশকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কি হলো? চুপ করে গেলে কেন? কি কাণ্ড সেটা বলবে তোরে বাবা। দেখলাম ওরা দুজনেই ঢোক গিলছে। এরপরে ভোলা মুখ খুলল। সে যে কোনো কথা বলতে পারে আমার তো সেই ধারণাই ছিল না। তবুও দেখলাম সে কথা বলবার জন্যে উৎসুক হয়ে উঠেছে। সে আমাকে উদ্দেশ্য করে বলল, বাদ বাকিটা আমি আপনাকে বলছি ঠাকুরমশাই। ধরে নিন এই ঘটনাটা ঘটেছিল আরো 10-12 বছর আগে। তখন আমিও অনেকটা ছোট ছিলাম। তবে চোখের সামনে কিছু একটা ঘটতে দেখলে সেটা মনে রাখবার মতো ক্ষমতা আমার ছিল বই কি। সেই সুবাদেই এমন একটা কাণ্ড ঘটতে দেখেছিলাম, যার কথা আজও আমার মনে রয়ে গেছে। আমার মন বলছে সেই ফিরে এসেছে। ও ছাড়া আর কেউই এ কাজ করতে পারবে না, কিছুতেই না। আমি বললাম, বেশ তো, সে ব্যাপারে আমাকে খুলে বলো তো দেখি বাপু, না হলে আমি তো কিছুই আন্দাজ করতে পারছি না। ভোলা বলতে শুরু করলো, আমাদের গ্রামে এই ঘটনার 10-12 বছর আগে একটা দারুণ কাণ্ড ঘটে গিয়েছিল ঠাকুরমশাই। গ্রামের মানুষ এমনিতেই কুসংস্কারাচ্ছন্ন হয়, এই ব্যাপারে তো আপনি ভালোই জানবেন।
আমাদের গ্রামে এসে হাজির হয়েছিলেন এক বৃদ্ধ মহিলা। উনি নাকি তন্ত্রশাস্ত্রে পারদর্শী ছিলেন, তাই বলেই গ্রামের সকলে জানতো। আবার তাকে ভালোভাবে মান্যগণ্য করতো বলতে পারে। সেই মহিলা গ্রামের মাটিতে পা দেওয়ার পর থেকেই গ্রামে নানান রকমের চমৎকার ঘটতে শুরু করলো। যাদের ব্যবসার কাজে বাধা ছিল সেই কাজ সহজেই হয়ে গেল। যাদের মেয়ের বিয়ে আটকে গেছিল তাদের মস্ত বড় ঘরে বিয়ে হলো। এমনকি গ্রামে যাদের চাষের জমিতে দিনের পর দিন ফসল ফলতো না, তাদের চাষের জমিতে বেশি বেশি করে ফসল ফলতে শুরু করলো। মানুষের জীবনে যেন আনন্দের জোয়ার নেমে এলো। গ্রামের মানুষ ওই বৃদ্ধাকে কেবল আর বৃদ্ধা ভাবতে পারছিল না, তিনি গ্রামবাসীদের কাছে দেবী হয়ে উঠেছিলেন। ভাববেন না আমি কোনো লোক দেখানো কথা আপনাকে বলছি, এ ঘটনা আমি আমার নিজের চোখেই দেখেছিলাম বলেই আজও মনে আছে। সেই মহিলা দিনের বেলায় সাধারণ মানুষের বেঁচে থাকলেও রাতের অন্ধকারে তার টিকিটিও আর পাওয়া যেত না। সে কোথায় গায়েব হয়ে যেত, কেন গায়েব হয়ে যেত এ বিষয়ে কিন্তু কেউ কিছু জানতে পারত না। সকলেই ভাবতেন এর পেছনে একটা কোনো বড় সড় রহস্য রয়েছে। মহিলা কারোর সাথে সেভাবে কথাও বলতেন না। কেন, কি বৃত্তান্ত, সে বিষয়ে কেউই কিছু জানতে পারত না। গ্রামের মানুষেরা নিজেদের কৌতূহল নিবারণের উদ্দেশ্যে অনেক পন্থার আশ্রয় নিয়েছিলেন ঠিকই, কিন্তু কেউই এর শেষ দেখতে পারেননি। আমি আর আমার দাদা তখন ঠিক করলাম যে একদিন এই রহস্যের সমাধান করতেই হবে। আমরা একদিন রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে এই বৃদ্ধার কুটিরের বাইরে গিয়ে দাঁড়িয়ে রইলাম, অপেক্ষা করতে লাগলাম। তখন বেশ রাত, দূরে শিয়ালের কণ্ঠস্বর কানে ভেসে আসছিল, চারিদিকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। কোথা থেকে মনে হলো যেন একটা দমকা হাওয়া আমাদের দিকে ধেয়ে আসছে। আমরা থমকে সেখানে দাঁড়িয়ে পড়লাম, এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই। হঠাৎ একটা খট খট শব্দ শুনতে পেলাম, মনে হলো যেন আওয়াজটা আসছে এই কুটিরের ভেতর থেকে। আমি তাড়াতাড়ি করে এগিয়ে গেলাম সেদিকে, দেখলাম কুটিরের পাশেই একটা ছোট্ট জানালা খোলা রয়েছে। পর্দাটা সামান্য ভাঁজ হয়েছিল সেখানে। আমি পর্দাটাকে সামান্য সরাতেই ভেতরের পরিবেশটা আমার নজরে পড়ল। সেটি চোখে পড়া মাত্রই আমি যেন সেখানেই স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইলাম। কেন ভোলা, তুমি কি দেখলে? সে বলল, যা দেখলাম ঠাকুর মশাই, তা আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। দেখলাম রাশি রাশি মানুষের হাড়গোড় আর খুলি সেখানে পড়ে রয়েছে। এক প্রকার ঘরের ভেতরে লাশে ঢিপি হয়ে রয়েছে বলতে পারেন। এই মহিলা সেই লাশেদের শরীরগুলো থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ফেলছে আর সেই হাড়গোড়গুলোকে পাশে সরিয়ে রাখছে। লাশগুলোর শরীর থেকে টাটকা তাজা রক্ত মাটিতে গড়িয়ে পড়ছিল। সেই হাড়গোড়গুলোকে একটা স্থানে জড়ো করছিলেন তিনি, আর লাশের মাংস আর নাড়ি ভুড়িগুলোকে পাশে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিলেন। বাইরে যে পোড়া দুর্গন্ধটা ধেয়ে আসছিল সেটা ছিল এই পুড়ে যাওয়া নাড়ি ভুড়ির গন্ধ। আমি জিজ্ঞেস করলাম, ওই হাড়গোড়গুলোকে নিয়ে কি করতে চাইছিলেন সেই বৃদ্ধা মহিলাটি? ভোলা বলল, আমরাও সেই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে ঠিক সেটাই ভাবছিলাম, কিন্তু এর জন্য আমাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হতো। আমরা দেখলাম মানুষের মাংস আর নাড়ি ভুড়িগুলোকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দেওয়ার পর সেই ছাইগুলোকে একটা কালো রঙের
পুটুলির ভেতরে ভরে ফেলছেন তিনি। এরপরে হাড়গড় গুলো লেগে থাকা রক্তের দাগগুলো উনুনে ফুটন্ত গরম জলে ধুয়ে পরিষ্কার করে একটি ঝোলার ভেতরে সেগুলোকে পুড়ে ফেলছেন তিনি। তারপর একটা বিকট রকমের মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। ওম হোম ক্লিং ক্লিং মা মা হর শঙ্কায় নমঃ হোম ফট স্বাহা। এরকমই কিছু একটা ছিল সেই মন্ত্রটা। এরপরে দেখলাম ওনার ঘরের ভেতরে জ্বলতে থাকা হ্যারিকেনের আলোগুলো দপ দপ করে শব্দ করে নিভে গেল। বৃদ্ধা আঙুল দিয়ে ইশারা করতেই সব কটা হ্যারিকেনের আলো নিভে গেল এক নিমেষেই। জায়গাটা অন্ধকারে ঢেকে যাওয়ার কারণে আমি আর কিছুই আন্দাজ করতে পারলাম না। আমার দাদা তখন আমাকে নিয়ে কুটিরের সামনের দিকে আরেকটু এগিয়ে এলেন। দেখলাম কুটিরের সামনের দরজাটা হালকা খোলা রয়েছে, আর এই বৃদ্ধা বাইরে এসে দাঁড়িয়েছেন। আর একটু হলেই হয়তো নজর পড়ে যেত আমাদের উপরে, কিন্তু আমরা কোন রকমে নিজেদেরকে সামলে নিলাম। দেখতে লাগলাম সেই বৃদ্ধা কি করে। দেখলাম তিনি ওই ঝোলাটিকে আর পুটুলিটিকে কাঁধে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেন। আমি প্রথমেই কিছু টের পাইনি। উনি যেদিকে এগিয়ে যাচ্ছিলেন সেদিকটাই ছিল আমাদের গ্রামের পুরনো শ্মশান। উনি শ্মশানের দিকে কেন এগিয়ে যাচ্ছিলেন ঠিক বুঝে উঠতে পারলাম না। আমার দাদা আমাকে কোনো কিছু না বলে নিঃশব্দে এই বৃদ্ধাকে স্মরণ করতে বললেন। আমরা দুজনেই সেই বৃদ্ধার পিছু করতে শুরু করলাম। ঠিক তাই শেষমেশ দেখলাম এই বৃদ্ধা শ্মশানের ভেতর প্রবেশ করলেন। ওটা কোনো যে সে শ্মশান ভূমি ছিল না, সেটি ছিল গ্রামের মহা শ্মশান। আসলে এই স্থানে অন্যান্য গ্রামের থেকেও লোকেরা মরা পড়াতে আসতো। সেইখানে এই বৃদ্ধার কি এমন কাজ থাকতে পারে, এটা ভেবেই তো আমাদের শরীরের রক্ত হিম হয়ে যাচ্ছিল। এতকাল জানতাম এই বৃদ্ধা গ্রামের মানুষের মঙ্গল সাধন করে এসেছে, কিন্তু যাদের মঙ্গল সাধন করে এসেছিলেন তাদের সকলেই কেন গ্রাম থেকে একে একে গায়েব হয়ে যাচ্ছিলেন, সেই কারণটা কেউ জানতে পারেনি। সেদিনকে এই নিখোঁজ লোকগুলোকে বৃদ্ধার কুটিরের ভেতর ওভাবে পড়ে থাকতে দেখে বুঝতে পেরেছিলাম বিষয়টা কতখানি ভয়ঙ্কর হতে পারে। এই বৃদ্ধা যে ঈশ্বরের পূজারী ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং শয়তানের পূজারী, সেটা বেশ ভালোই আন্দাজ করতে পারছিলাম আমরা। এরপরে দেখলাম আরো বড় একখানা কাণ্ড ঘটতে। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো? চুপ করে গেলে কেন ভোলা? কি দেখেছিলে তুমি বলবে তো? ভোলা পুনরায় বলতে আরম্ভ করলো। আমি দেখলাম সে বৃদ্ধা আস্তে আস্তে শ্মশানের ভেতরে প্রবেশ করছেন। তারপরেই দেখলাম সামনে একটা জায়গায় আগুন জ্বলছে, সেখানে বসে রয়েছেন এক সাধক। বৃদ্ধা তার সংগ্রহের সমস্ত জিনিসগুলিকে নিয়ে গিয়ে সেই তান্ত্রিকের সামনে নামিয়ে রাখলেন। এরপরে সেই সাধক চোখ খুললেন, বললেন, কিরে, গ্রামের কেউ তোকে চিনতে পারেনি তো? তুই যে এত কাল ধরে শয়তানের সাধনা করে এসেছিস, সেই বিষয়ে কেউ আন্দাজ করতে পারেনি তো? না, আমার প্রয়োজন ছিল মানুষের হাড়গোড়ের, কিন্তু মানুষকে কাছে টানতে না পারলে, তাদের বিশ্বাস অর্জন করতে না পারলে আমি কিভাবে এগুলো জোগাড় করতাম? সেই কারণেই আমি আগে মানুষের বিশ্বাস অর্জন করলাম, তারপর তাদেরকে বলি দিয়ে এই দেখুন তাদের হাড়গোড় জোগাড় করে এনেছি। এগুলো তো এই আহুতিতে অত্যাধিক প্রয়োজন ছিল। এগুলো আহুতিতে দিতে না পারলে তো আহুতি অসম্পূর্ণ থেকে যেত। তাই আমি রক্ষক হয়ে পরে নিজেই ভক্ষণের কাজ করেছিলাম। কি এবার খুশি তো? আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন, আমি যদি আপনার কাজ করে দিতে পারি তবে আমি যা চাইবো আমাকে তাই দেবেন। তান্ত্রিককে দেখলাম বৃদ্ধার দিকে তাকালেন। এরপরে তাকে জিজ্ঞাসা করলেন, কি চাস তুই? হ্যাঁ,
বল আমাকে। আমি শক্তিশালী ডাকিনী হতে চাই, এমন শক্তি সঞ্চয় করতে চাই যেটির কোনো শেষ নেই। আমি জীবিত থেকেও অমর থাকতে চাই, কেউ যেন আমায় মারতে না পারে। কিন্তু এই কাজ যে একেবারেই সহজ নয়। আমি তোকে এই বিষয়ে আগেই বলেছিলাম। তোকে আমি অমরত্ব প্রদান করতে পারি। এর জন্য তোকে অনেক বড় ঝুঁকি নিতে হবে। সারা জীবন ভোর তোকে একটি করে পুরুষের সাথে সহবাস করে তাকে মেরে তার রক্ত পান করতে হবে, তবেই তুই এই জীবন ধরে রাখতে পারবি। এরকম ভাবে 100 জনের রক্ত পান করলে তবে তুই যৌবন ফিরে পাবি আর অমর থাকতে পারবি। কিন্তু সে কাজ খুবই কঠিন। তুই যে এতগুলো গ্রামবাসীকে মেরে ফেলেছিস, এই সবই তো আমার যজ্ঞের আহুতির জন্য। এই যজ্ঞ সম্পন্ন হওয়ার পর আমি তোকে এক বিশেষ মন্ত্র শিখিয়ে দেব। সেই মন্ত্রের দ্বারা তুই গ্রামের পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করতে থাকবি। মনে রাখিস, কেবলমাত্র 21 বছর বয়সী পুরুষকেই তোকে আকৃষ্ট করতে হবে, তাদের সাথে তোকে সহবাস করতে হবে। কিন্তু এত কম বয়সী পুরুষ এমন বৃদ্ধার প্রতি আকৃষ্ট হবে? তখন তান্ত্রিক তাকে পাল্টা জবাব দিয়ে বললেন, এই কারণেই তো আমি তোকে সেই বিশেষ আশীর্বাদী মন্ত্র দিলাম, যেটার উপরে ভিত্তি করে তুই ওই 21 বছরই বয়সী পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবি। তারা এই মন্ত্রের জাদুতে খুব সহজেই তোর দিকে আকৃষ্ট হয়ে যাবে। আর তারপর ঠিক কি করতে হবে আশা করি তোকে বলে বোঝানোর আর প্রয়োজন নেই। দেখলাম সেই বৃদ্ধা খিলখিলিয়ে হেসে উঠলেন। এরপরেই সেই হাড়গোড় গুলোকে বাইরে বের করে নিয়ে এসে সেই তান্ত্রিক যজ্ঞের আগুনে আহুতি দিতে শুরু করলেন। সেই মন্ত্রের শব্দ দিক বিদিক আচম্বিত হয়ে উঠতে লাগলো। আমরা এই দৃশ্য দেখে ঠক ঠক করে কাঁদতে আরম্ভ করলাম। কি করব কিছুই ভেবে উঠতে পারছিলাম না। এতকাল মূর্খ গ্রামবাসীদের মতো আমরাও একটু হলেও সেই বৃদ্ধাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম, কিন্তু সেই বৃদ্ধা যে আমাদেরকে এইভাবে নিজের সুবিধার জন্য ঠকিয়ে চলেছেন সেটা সেদিন শ্মশানে দাঁড়িয়ে আন্দাজ করতে পেরেছিলাম। আহুতির কাজ শেষ হলে পরে দেখলাম এই তান্ত্রিক বৃদ্ধাকে এক বিশেষ মন্ত্র প্রদান করলেন। সেই মন্ত্রটি তিনি বৃদ্ধার কানে কানে প্রদান করেছিলেন বলেই কিছুই শুনতে পারিনি। মন্ত্রটি বৃদ্ধার কর্ণগোচর হয়ে যাওয়ার পরে তিনি যেন এক আসুরিক শক্তি লাভ করলেন। মনে হলো যেন তার শরীরের মধ্যে এক নতুন শক্তি সঞ্চারিত হয়ে গিয়েছে। তিনি এই তান্ত্রিককে নমস্কার করে সেই স্থান ত্যাগ করলেন। আমরা সেদিনকে আর এই বৃদ্ধার কিছু করতে পারিনি। এক কথা বলতে পারেন, এই কাণ্ড দেখবার পরে আর সাহস করে উঠতে পারিনি। আমিও দাদা দুজনেই ভেঙে পড়েছিলাম। এই বৃদ্ধা গ্রামের নিরীহ মানুষগুলোকে ঠকিয়ে যেভাবে তাদের প্রাণ হরণ করছিলেন সেটা গ্রামবাসীদেরকে বলতেও পারছিলাম না। জানতাম এই কথা শুনলে প্রথম দফায় কেউই আমাদেরকে বিশ্বাস করতে পারবে না, তার কারণ দিনের বেলা এই বৃদ্ধা ভালো মানুষ সেজে মানুষের উপকার করে যেতেন। কাজেই আমরা বললেও যে কেউই আমাদের কথাতে বিশ্বাস করতে রাজি হবে না সেটা আমরা বেশ ভালোই আন্দাজ করতে পেরেছিলাম। কিন্তু ঘটনা সূত্রপাত ঘটলো সেদিন থেকে, যেদিন গ্রামের মোড়লের 21 বছরের ছেলেটি হঠাৎ করে রাতে চাষের জমির কাজ সেরে ফেরবার পথে গায়েব হয়ে গেল। সকলে ভাবলো সে হয়তো গ্রাম ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমরা আন্দাজ করতে পেরেছিলাম যে নোংরা খেলা শুরু হয়ে গেছে। কালো শক্তি নিজের জাল বুনতে শুরু করে দিয়েছে। এই বাস্তবতা প্রখর হয়ে উঠল যেই দিনকে ওই ছেলেটার চাষের আলের পাশে রক্তশূন্য অবস্থায় পড়ে থাকতে দেখলাম। ছেলেটির কোমরের নিচের অংশটুকু আর কিছুই ছিল না। মনে হচ্ছিল যেন কেউ তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আলাদা করে নিয়েছে।
দুটো পাকে একেবারে চিড়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ভাবতে পারেন ঠাকুর মশাই, কি ছিল সেই দৃশ্য? এমন কাণ্ড আবারও ঘটতে থাকলো। পর পর 7 জনের সাথে যখন এই কাণ্ড ঘটলো, তখন গ্রামের মানুষের মনে সন্দেহ সৃষ্টি হলো। আমার দাদা আমাকে মুখ খুলতে বাধা দিচ্ছিলেন ঠিকই, কিন্তু আমি চুপ করে থাকতে পারলাম না। আমার যা হয় হোক, তবুও গ্রামের মানুষের প্রাণ আমাকে বাঁচাতেই হবে, এই আশায় আমি এগিয়ে চললাম। গ্রামের মাথা ছিলেন আমাদের মোড়ল মশাই, যার ছেলেকে আগেই খেয়ে ফেলেছিল এই বৃদ্ধা। আমি মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বললাম, মোড়ল মশাই, আমি সেদিন রাতে শ্মশানে যা যা দেখেছি সেগুলো আমি আপনাকে বলতে চাই। আমার বিশ্বাস, যাকে আপনারা দেবী জ্ঞানে পূজা করে চলেছেন, সে আদৌ দেবী হওয়ারই যোগ্য নয়। সেই একে একে সকলকে শেষ করছে। তাকে আপনি সামলান, না হলে কিন্তু এইভাবেই গ্রামের সকলে শেষ হয়ে যেতে থাকবে। আপনি কিছুই করতে পারবেন না। এই বলেই আমি সেদিনকে দাদার নিষেধাজ্ঞার বিরুদ্ধে গিয়েও হলেও মোড়ল মশাইকে সবটা বলে দিয়েছিলাম। এরপর মোড়ল মশাই গ্রামের আরো কিছু মানুষকে সাবধান করেছিলেন। ধীরে ধীরে গ্রামের মানুষেরা অনেকটা সজাগ হয়ে গেলেন। এদিকে পঞ্চায়েতে সেই বৃদ্ধাকে সর্বসম্মুখে ডেকে পাঠালেন তিনি। আমরাও সেদিন সেই স্থানে গিয়ে হাজির হলাম। মোড়ল মশাই সেই বৃদ্ধাকে উদ্দেশ্য করে বললেন, দেখুন, এই গ্রামের কিছু নীতি নিয়ম আছে যা কম বেশি আমাদের সকলকেই মেনে চলতে হয়। আপনি এই গ্রামে বাইরে থেকে এসেছিলেন, এতদিন এই গ্রামে থেকেছেন, আমরা আপনাকে কিছু বলিনি, কিন্তু এই গ্রামের লোকেরা একে একে গায়েব হয়ে যেতে শুরু করেছে। সেই সঙ্গে আমার 21 বছর বয়সী ছেলেটাও আমাকে ছেড়ে অকালে চলে গেছে। দীর্ঘদিন ধরে এই গ্রামের শান্তি শেষ হয়ে গেছে। আমরা সকলেই সাহায্য চেয়ে আপনার কাছে গেছিলাম, কিন্তু আপনি কোনোভাবেই আমাদেরকে কোনো রকম সাহায্য করতে পারেননি। আপনি নাকি মৃত মানুষকেও ফিরিয়ে আনার কথা বলতেন, কিন্তু আপনি সেই কাজেও আমাদেরকে কোনোভাবেই সাহায্য করতে পারেননি। গ্রামের মানুষেরা আপনাকে সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করেছে। দিনের বেলা আপনি সকলের সামনে থাকলেও রাতের অন্ধকারে আপনার চলাফেরা সবই খুব সন্দেহজনক। কাজেই এইভাবে আপনাকে এই গ্রামে থাকতে দিতে পারবো না আমরা। আমাদের মধ্যে আপনাকে নিয়ে নানান রকমের জল্পনা কল্পনা শুরু হয়েছে। আমি চাই না আপনার জন্য গ্রামের শান্তি লঙ্ঘিত হোক। এছাড়া দেখতেই তো পারছেন, গ্রামের সাধারণ মানুষেরা একেবারেই শান্তিতে নেই। তাদের মধ্যে অনাবশ্যক কারণে অনেক সমস্যা শুরু হয়েছে। তাই দয়া করে এই গ্রাম ছেড়ে চলে যান আপনি, সেটাই মনে হয় ভালো হবে আপনার জন্য আর আমাদের সকলের জন্য। বৃদ্ধা মোড়লের মুখে এই কথা সহ্য করতে পারলেন না। তিনি মোড়লকে অভিশাপ দিয়ে বললেন, আমি যাব না এই গ্রাম ছেড়ে। তবে তোরা যদি আমাকে মেরেও ফেলিস, আমার আত্মা এই গ্রামে বিরাজ করবে। যতদিন না পর্যন্ত আমার উদ্দেশ্য সফল করতে পারবো, ততদিন আমাকে কেউ এখান থেকে এক পাও নড়াতে পারবে না। এতকাল তোরা আমার কাছ থেকে অনেক সেবা পেয়েছিস, সেসব হয়তো নিমুখ হারামেরা ভুলে গেছিস। ভাবছিস কি তোরা এভাবেই পারবি? কোনোদিনও না। আমি তোদের প্রত্যেককে দেখে নেব, দেখি তোদের কার ক্ষমতা, তোরা কি করে আমাকে গ্রাম থেকে বিতাড়িত করতে পারিস। এই বলে বৃদ্ধা আমাদের চোখের সামনে থেকে কর্পূরের মতো গায়েব হয়ে গেলেন। ওর মধ্যে সম্ভবত কোনো শক্তি বিরাজ করছিল। সেই শক্তির সাথে লড়তে পারবার মতো ক্ষমতা আমাদের প্রায় কারুরই ছিল না বললেই চলে। কি আর করতাম, বুঝতেই পারলাম এইভাবে হবে না। মোড়ল মশাই একদিন সন্ধ্যেবেলা গ্রামের বুড়ো বটতলায় আমাদের বেশ কয়েকজনকে ডাকলেন। দাদা আমাকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। সেদিনকে গ্রামের সকল মাথা মিলে ঠিক করলো যে এই বৃদ্ধাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তাকে হয় জ্যান্ত কবর দিতে হবে, আর তা না হলে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। এছাড়া আর কোনো গতি নেই। কিন্তু সে কাজটাও যে খুব একটা সহজ ছিল এমনটাও নয়, কারণ ওই বৃদ্ধার শক্তির সাথে পেরে ওঠার একেবারেই সম্ভব ছিল না। মোড়ল মশাই আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, দেখো, আমাদেরকে খুবই সন্তর্পণে কাজ সারতে হবে। সন্ধ্যের দিকে ওর কুটিরে হামলা করতে হবে, তবে নিঃশব্দে। ওই সময়ে ও হয়তো কাজে ব্যস্ত থাকবে। সেই সময় ওকে মাথায় মেরে অজ্ঞান করে
বাইরে নিয়ে আসতে হবে। এরপরে আমার মতে ওকে আগুনে পুড়িয়ে ফেলাই ভালো হবে, কারণ ওকে যদি জ্যান্ত কবরস্থ করতে যাই তাহলে ও আবারও বেঁচে উঠতে পারে, আর এই কবরের মাটি ফুঁড়ে ও বাইরে বেরিয়ে এসে আমাদের সকলকে শেষ করে দিতে পারে। ও ডাইনি হোক বা পিশাচি, সে বিষয়ে আমাদের জেনে কোনো লাভ নেই। আমাদের একটাই কাজ, ওকে সমূলে শেষ করে ফেলা। এই কাজটা কিন্তু একেবারেই সহজ হবে না। আমাদেরকে খুব সন্তর্পণে অমাবস্যার রাতে এই কাজ সারতে হবে। আগামী পরশু হলো অমাবস্যা। আমি মন্দিরের বড় পুরোহিতের কাছ থেকে এই বিষয়টির বিধান চেয়ে নিয়েছি। উনিও আমাকে ওই দিনটার কথাই বলেছেন। ওই দিনটাতেই আমাদেরকে কাজ সারতে হবে। তাহলে আশা করছি সবই ঠিক হয়ে যাবে বৈকি। তবে সময়ের মধ্যে যদি কাজ করতে না পারি তাহলে কিন্তু আমাদের আবার বিপদের মুখে পড়তে হবে। আমরা সকলেই বেশ মন দিয়ে মোড়ল মশাইয়ের কথাগুলো শুনছিলাম। সেদিনের পরেই সকলেই ঘোর অমাবস্যার প্রহর গুনতে শুরু করেছিল। ধীরে ধীরে সময় এগিয়ে এলো। সেদিন সন্ধ্যার দিকে আমরা হানা দিলাম ওই বৃদ্ধার কুটিরে। দেখলাম সেই বৃদ্ধা এক নারীর দেহের থেকে কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছেন, আর তার রক্তগুলোকে সামনে আগুনের দিকে ছুঁড়ে ফেলছেন। এতদিন পুরুষদেরকে শেষ করেছিলেন তিনি, এখন কোন এক নারীকেও নিজের আহার্য বানিয়েছেন দেখে মোড়ল মশাইয়ের মাথায় আগুন চেপে গেল। তিনি আর সহ্য করতে না পেরে একটি কুড়ুল দিয়ে এই বৃদ্ধার মাথা মাঝখানে বরাবর সজারে আঘাত করলেন। কথা ছিল তার মাথায় মেরে তাকে অজ্ঞান করায়, কিন্তু সেখানে হয়ে গেল সম্পূর্ণ উল্টো। সেই বৃদ্ধার মাথার মাঝখানে বরাবর সেই কুড়ুল পিঠে গেল, সেখানে দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। বৃদ্ধা কেমন যেন একটা নিস্তেজ হয়ে পড়তে শুরু করলেন। এরপর মোড়ল মশাই আমাদেরকে এই বৃদ্ধাকে ধরাধরি করে কুটিরের বাইরে নিয়ে আসতে বললেন। আমরাও তার কথা মতনই কাজ করতে থাকলাম। এরপর তাকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছিল গ্রামের পূর্ব প্রান্তে এক নিস্তব্ধ জঙ্গলে। সেখানে গিয়ে একটা গাছের সাথে তাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হলো। দেখলাম বৃদ্ধা মাথার ঝিলুগুলো অনেকটাই মাথার বাইরে বেরিয়ে ঝুলছে। তারপরেও সেই বৃদ্ধা আমাদের দিকে তাকিয়ে বিভৎস দৃষ্টিতে হেসে চলেছিলেন। কিভাবে যে তিনি এই যন্ত্রণা সহ্য করছিলেন জানা নেই। মোড়লের দিকে তাকিয়ে এই বৃদ্ধা বললেন, মোড়ল, কি ভেবেছিস তুই আমাকে শেষ করতে পারবি? বলে যাস না, আমি তো তোকে আগেই বলেছিলাম যে আমি ফিরে আসবো। আমার আত্মা কিন্তু কোনোদিনও মরবে না। তোরা আমার এই নশ্বর শরীরটাকে শেষ করে ফেলতে পারলেই আমার আত্মাকে শেষ করতে পারবি? কোনোদিনও না। মনে রাখিস, আমি ফিরবই ফিরবই। আমি যখন ফিরবো তখন তোকে শেষ করে ফেলবো। শুধু তোকে নয়, সবাইকে শেষ করব। আমি তো আমার কার্য সিদ্ধ করব অনেক পরে। আগে তোদের এই কটাকে ছিঁড়ে খাবো নিজের হাতে, তারপর আমার শান্তি হবে। মোড়ল মশাই এই বৃদ্ধার কথাগুলোকে কান দিলেন না। তিনি তড়ি ঘড়ি করে তাকে শক্ত করে বেঁধে তার গায়ে আগুন লাগিয়ে দিতে বললেন। বৃদ্ধার শরীরটা দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। সেই আগুনের শিখা সেদিন আকাশকেও স্পর্শ করেছিল। মনে হচ্ছিল যেন এই কুণ্ডলিনী পাকানো ধোঁয়াগুলোর সাথে একটা কালো মুখ আমাদের দিকে ধেয়ে আসছে। এরপরে একটা নয়, ধোঁয়ার আবরণের মধ্যে থেকে একাধিক কালো মুখের সারি আমাদের দিকে ধেয়ে আসতে লাগলো। মনে হলো যেন সেগুলি আমাদের নাকের কিংবা চোখের মধ্যে দিয়ে আমাদের শরীরের ভিতরে ঢুকে যাবে। বড় পুরোহিত মশাই আমাদেরকে এই স্থান ত্যাগ করে চলে যেতে বলেছিলেন। এরপর যা ঘটেছিল জানা নেই। পরের দিন খবর পেয়েছিলাম যে এই ডাইনির অস্তিত্ব আর নেই। ছাইগুলোকে নাকি কোনো এক জায়গায় পুঁতে দেওয়া হয়েছে, আর তারপর একটি লাল রঙের ত্রিশূল পুঁতে দেওয়া হয়েছিল। এই সব কিছুই তো করে দেওয়া হয়েছিল, তারপরেও কিভাবে এই ডাইনি ফিরে আসতে পারে বলতে পারেন ঠাকুর মশাই? ভোলার কথাগুলো শুনবার পরে আমি নিজেকে আশ্বস্ত করতে পারলাম না। জানতাম আমি যা শুনেছি এই নিছক কোনো কাহিনী ছিল না। কোনো না কোনোভাবে ওই শক্তি আবারও মুক্তি পেয়েছে।
আর সেই কারণেই আবার ওই গ্রামের ভিতরে মৃত্যুর তাণ্ডব শুরু হয়েছে। আর এই তাণ্ডব কোনো সাধারণ তাণ্ডব ছিল না। এই তাণ্ডব ছিল এমন এক তাণ্ডব যে বা যারা এই তাণ্ডবে সামিল ছিলেন তাদেরকেই ফিরে এসে শেষ করে চলেছিল ওই বৃদ্ধার আত্মা। আমি ভোলা আর নরেশকে উদ্দেশ্য করে বললাম, আমি আমার সাধনার শক্তি দ্বারা এইটুকু আন্দাজ করতে পেরেছিলাম যে কিছু একটা ঘটতে চলেছে, তবে সেটা যে এতটাই ভয়ঙ্কর এটা আমি কোনোদিনও ভাবিনি। আজকে রাতে এই গ্রাম ত্যাগ করা একেবারেই সমীচীন হবে না, কারণ বাইরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। আগামীকাল সকালে আমরা এই স্থান ত্যাগ করতে পারি, আর অবিলম্বে স্থান ত্যাগ করে আমাদেরকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে। হাতে সময় খুবই কম। আগামী 3 দিনের মধ্যেই যা করবার করতে হবে, কারণ 3 দিন পরেই আসছে অমাবস্যা। ওই দিনকেই আমাদেরকে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে, আর যে করেই হোক ওই কালো শক্তিকে মুক্তি দিতে হবে। যদি আমরা সময়ের ব্যবধানে এই কাজ সারতে না পারি তাহলে ওই শক্তি শুধুমাত্র তোমাদেরকে নয়, সাথে আমাকেও প্রাণে মেরে ফেলবে। সেই ক্ষমতা তার রয়েছে, এটা জেনে রেখো। তোমরা কোনো সাধারণ শক্তিকে আটকানোর চেষ্টা করোনি। তোমরা যাকে বাধা দেওয়ার চেষ্টা করেছো এ কোনো সাধারণ শক্তি ছিল না, তাই সে মৃত্যুর পরেও আবার এগিয়ে এসেছে তোমাদের দিকে। এবারে সে তোমাদেরকে শেষ না করে দম নেবে না, কথাটা মনে রেখো। আমার কথা শুনে নরেশ আর ভোলা দুজনেই সেদিন ভয়েতে সিটিয়ে গিয়েছিল। আমরা সময় নষ্ট না করে পরের দিন ভোরের দিকে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গ্রামের পথ ধরে হেঁটে যেতে খুবই ভালো লাগছিল, কিন্তু গত রাতের ওই ঝড় বৃষ্টির কারণে রাস্তায় কাদা জমেছিল। তার মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার কাজ খুবই কঠিন হয়ে পড়েছিল। তবুও আমরা ওই পথ ধরেই এগোতে থাকলাম। হাঁটতে হাঁটতে অনেকটাই সময় অতিবাহিত হয়ে গিয়েছিল। এদিকে আবার আকাশ কালো করে এলো, মেঘের সারি জমাট বাঁধতে শুরু করলো। সেই সঙ্গে সজোরে মেঘের গর্জন শুরু হলো। কি করব আন্দাজ করতেও পারলাম না। সামনে রাস্তায় কোনো গরুর গাড়িও দেখতে পেলাম না যে সেটার উপরে ভিত্তি করে আমরা এগিয়ে যেতে পারবো। ফলে নিরুপায় হয়ে পদব্রজেই আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছিল। গ্রামের সীমান্তে এসে পৌঁছতেই দেখলাম সন্ধে প্রায় হয়ে এসেছে। চারিদিক থেকে একটা গুমোট হাওয়া আমাদের দিকে ধেয়ে আসছিল। ওই গরম হাওয়ার আচমকা আমাদের দিকে ধেয়ে আসবার মধ্যে দিয়ে টের পাচ্ছিলাম যে কিছু একটা অঘটন ঘটে যেতে চলেছে। আর কোনো এক কালো শক্তি যে আমাদেরকে কিছু একটা সংকেত দিতে চাইছিল সেটাও বেশ ভালোভাবেই আন্দাজ করতে পারছিলাম। তবে সেই সংকেত কোন দিক থেকে আসছিল এটা আন্দাজ করতে পারছিলাম না। আমি ওদেরকে বললাম, আমাদের তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে। ওই কালো শক্তি যে করেই হোক আমাদের উপস্থিতির কথা টের পেয়েছে। তোমরা যে আমাকে তোমাদের সঙ্গে করে নিয়ে এসেছো এটা সে আন্দাজ করে ফেলেছে। আমি যদি তাকে খুঁজে পেলি তবে তার অস্তিত্ব মুছে যাবে এটা সে ভালোভাবেই জানে, কারণ আমার কাছে রয়েছে মা কালীর শক্তি। মা যদি চান এই পৃথিবীর সমস্ত কালো শক্তিকে নিজের পায়ের কাছে নিয়ে এসে ফেলতেই পারেন। সেই কারণেই আমি এতটা সজাগ থাকতে বলেছিলাম তোমাদেরকে। নাও এবার চলো, আমাদেরকে একটা নিরাপদ আশ্রয়ে প্রথমেই পৌঁছতে হবে। এরপরে সেখানে গিয়ে আমি এক বিশেষ নাগপাশ মন্ত্রের দ্বারা
ওই স্থানটিতে একটি বেষ্টনী তৈরি করব, যাতে ওই কালো শক্তি সেখানে কোনোভাবেই প্রবেশ করতে না পারে, আর সেই সঙ্গে ও যেন টের না পায় যে আমি সেখানে রয়েছি। বাকি কাজ আমি তারপরেই করব। নরেশ আমার কথায় রাজি হয়ে আমাদেরকে সাথে নিয়ে আগে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। এরপরে ওর কুটিরে প্রবেশ করে আমার জন্যে একটা থাকবার বন্দোবস্ত করে দিল। কিছু খাবার আর সঙ্গে জল দিয়ে গেল। আমি সেদিন রাতে সেখানে বসে কিছু জিনিস লক্ষ্য করলাম। দেখলাম যে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণের দিকে কোনো একটা কালো শক্তির উপস্থিতি রয়েছে। সেই সঙ্গে পূর্বের দিকে একটা পচা গন্ধ আমার নাকে ভেসে আসছিল। আমি সামনে একটা প্রদীপ জ্বালালাম। এরপরে মা কালীর ধ্যান করতে লাগলাম। ওং হ্রিম কালীকে, ওং হ্রিম কালীকে নমঃ নমঃ, ওং হ্রিম কালীকে নমঃ নমঃ। এক টানা বেশ কিছুক্ষণ ধ্যান করবার পরে আমার মনে হলো আমার সামনে কোনো এক শক্তি এসে বিরাজ করছে। বুঝতে অসুবিধে হলো না, সেটা অবশ্যই কোনো পবিত্র শক্তি। আমি স্পষ্ট টের পেলাম তার উপস্থিতি। মা আমাকে ধ্যানমগ্ন অবস্থাতেই বললেন, তারানাথ, এই মন্ত্রপাথের মধ্যে দিয়ে তুই আমার শক্তিকে জাগ্রত করতে পেরেছিস। এই বাড়ির দক্ষিণ পশ্চিম কোণের দিকে রয়েছে এক ঘন জঙ্গল। সেই জঙ্গলের পূর্ব দিক বরাবর একটি মাটির ঢিপি রয়েছে। সেই ঢিপির তলদেশেই ওই গ্রামবাসীরা সে অপবিত্র শক্তিকে পুঁতে রেখেছে। কিন্তু ওই স্থানে যে ত্রিশূলটি ছিল সেটিকে ওই তান্ত্রিক উপড়ে ফেলেছে। সে ওই আত্মাকে সাহায্য করেছে মুক্ত হতে। সে গোপনে ওই কাজ সেরেছে, কিন্তু আমি তাকে এর শাস্তি দিয়েছি। আমি ওই তান্ত্রিককে পঙ্গু করে দিয়েছি। তবে ওই কালো শক্তিকে আমি দমন করিনি, কারণ এই দায়িত্ব যে তোর, তারানাথ। একমাত্র কালীতন্ত্রতে অভিষিক্ত কোনো সাধকের পক্ষেই এই কাজ করতে পারা সম্ভব, তাই তোকেই এই কাজ করতে হবে। আর সব কিছুর একটা সময় থাকে, তোর হাতেই হবে এই কাজ। এরপর তুই গ্রামের মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করবি। মনে রাখিস, দক্ষিণা কালী রূপে আমি পূজিত হব। সেই মূর্তিতেই প্রথম অর্ঘ্য দান করবি তুই। এই বলেই মা সেদিন অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। আজও আমি যেন স্পষ্ট তার মুখ নিঃসৃত সেই কথাগুলো শুনতে পাই। আমার অন্তর মনে আজও সেই শব্দগুলো উল্লেখিত হয় বই কি। এরপরে সেদিন রাতে আমি কিছু ফল আহার করেই শুয়ে পড়লাম। পরের দিন সকাল হতেই আমি নরেশ ও ভোলাকে ডেকে বললাম, আমি জানি আমাকে কি করতে হবে, তবে এই কাজের জন্য আমার কোনো একজন সাহসী যুবকের সাহায্যের প্রয়োজন পড়বে। ভোলা আমার কথায় রাজি হয়ে বলল, বেশ, তো আমি আপনাকে সাহায্য করবো ঠাকুরমশাই। আমার সাহস আছে। আমি এই গ্রামের মানুষের জন্য কিছু করতে চাই। এই রাক্ষসী এত কাল ধরে গ্রামের মানুষগুলোর ওপরে অকথ্য অত্যাচার চালিয়ে এসেছে। একে এইভাবে আমি ছেড়ে দেব না। এর একটা শেষ আমাকে দেখে ছাড়তে হবে, যে করেই হোক। আমি ভোলার সাহস দেখে সেদিন সত্যিই হতবাক হয়ে গিয়েছিলাম। আমি বললাম, বেশ, আগামী অমাবস্যার মধ্যেই আমাদেরকে এই কাজ করে ফেলতে হবে। হাতে কিন্তু খুব বেশি সময় একেবারেই নেই। আমিও ভোলা সেদিন রাতের বেলা বেরিয়ে পড়লাম। ওদিকে নরেশ গ্রামবাসীদেরকে আগেই আমার ব্যাপারে সবটা জানিয়ে দিয়েছিল। তারা সকলে আমাদেরকে অনুসরণ করতে লাগলো, আমাদের পিছনে পিছনে এগোতে শুরু করলো। তবে আমি আর ভোলা মশাল হাতে সামনের দিকে জঙ্গলের পথ ধরে এগিয়ে চললাম। আমার কাছে ছিল মা কালীর মন্ত্রপুত তাবিজ আর সেই সঙ্গে আশীর্বাদী ভস্য।
আমি সেই ভস্য পথে ছড়াতে ছড়াতে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। ওই ভস্যের এক অদ্ভুত ক্ষমতা ছিল। সেই ভস্য যেখানেই ছেটাবে সেই পথের নিশানা কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা স্পষ্ট বুঝতে পারা যেত। আমরা ওই কারণে সেই পথ ধরে সহজেই সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। কিছু দূরে যাওয়ার পরে যেন মনে হলো কেউ যেন বাতাসের মধ্যে নিঃশ্বাস নিচ্ছে। তার সেই নিঃশ্বাসের শব্দ আমাদের কানে আসতে লাগলো। আমরা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম কেউ আমাদেরকে বলছে, চলে যা এখান থেকে, না হলে কিন্তু শেষ করে ফেলবো। আমি ওদেরকে বললাম, কেউ পিছনের দিকে তাকাবেন না, পিছন ফিরলেই কিন্তু বিপদ হবে বলে দিলাম। সামনের দিকে তাকিয়ে চলতে থাকুন। আমরা আমাদের লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখন যদি কোনো ভুল করে ফেলি সর্বনাশ হয়ে যাবে, তাই ভুলেও কোনো ভুল করা যাবে না। ওরা সকলেই সেদিন আমার কথা শুনে এগোতে লাগলো। ওদিকে বাতাস ক্রমে ভারী হতে শুরু করলো। আকাশ ভেঙে মেঘের গর্জন শুরু হলো। শুকনো মেঘের গর্জন সব সময় ভারী বিপদ ডেকে আনে, এটা জেনে রেখো বিভূতি। সেদিন কেউ আমরা ঠিক তেমনটাই আভাস পাচ্ছিলাম। আর সাথে ওই কালো শক্তির ফিসফিসানির শব্দটাও আমাদের কানে ভেসে আসছিল। আমরা যখন সেই মাটির ঢিবির সামনে গিয়ে দাঁড়ালাম তখন দেখলাম ত্রিশূলের কোনো চিহ্নই সেখানে নেই। মাটিটাও সেখানে অগোছালো হয়ে পড়েই রয়েছে। আমি বললাম, সাবধান, সে কিন্তু এখানেই রয়েছে, আশেপাশেই। আমি তার নিঃশ্বাসের শব্দ বেশ টের পাচ্ছি। এখন যেন কেউ সামনের দিকে না এগোয়, সামনে এগোলেই কিন্তু মৃত্যু। এই বলেই আমি সেখানে একটা গণ্ডি কেটে দিলাম আর সকলকে বললাম, আপনারা সকলেই এই গণ্ডির মাঝখানে থাকবেন। যাই হয়ে যাক না কেন, কেউ কিন্তু এর বাইরে বেরোবেন না। আমি আপনাদের সকলকে একসাথে রক্ষা করতে পারবো না। আমি একা ওই দিকে এগিয়ে যাব। ভোলা, তুমি এখানেই থেকো, সামনের দিকে একেবারেও এগিয়েও না। ওই কালো শক্তি এখন পূর্বের নিরিখে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। সে কিছুতেই তোমাদের ছেড়ে কথা বলবে না। এখন সামনের দিকে এগোনো মানেই ঘোর বিপদ। ওরা আমার কথা শুনল। ভোলা আমার সাথেই এগোতে চাইছিল, কিন্তু নরেশ ওর হাতটা শক্ত করে চেপে ধরল। শত হলেও ও যে ছিল নরেশের বুকের পাটা। আমার সাথে সেদিন কেউ ছিল না। আমি একা ওই পথ ধরে মশাল হাতে সামনের দিকে এগোতে থাকলাম। মুখে মুখে মায়ের শক্তি মন্ত্র জপ করতে লাগলাম। ওম হ্রিম কালিকায় নমঃ, ওম হিম ক্রিম কুম ক্রিম কালিকায় নমঃ। এই মন্ত্র এতটাই শক্তিদায়ী মন্ত্র যে যে কোনো রকমের বাধাকে খুব সহজেই পার করে ফেলা সম্ভব। আমি সেই শক্তি মন্ত্রটি জপ করতে করতে এগিয়ে চললাম। দেখলাম বাতাস ক্রমে আরো ভারী হয়ে উঠেছে, আর সেই ভারী বাতাসের মধ্যে থেকে কেউ যেন আমাকে হাত ছানি দিয়ে নিজের দিকে আকর্ষিত করতে শুরু করলো। আরো কাছে আয় তারানাথ, আজকে আমি নরম মাংসের স্বাদ নেব, ভক্ষণ করবো তোর রক্ত। সেই রক্তের স্বাদ নিতে আমার বেশ ভালো লাগবে। এতদিন তৃষ্ণায় আমার গলাটা শুকিয়ে গেছিল, তোর ওই রক্তের স্বাদ নিয়ে আমার গলাটা ভেজাবো। আমার কানে এলো এই কণ্ঠস্বর। আমার পা তখন ঠক ঠক করে কাঁপছে, কিন্তু আমি কিছুতেই থমকে দাঁড়ালাম না। কারণ ভীতু ভাব পোষণ করা কোনো সাধকের কম্য হতে পারে না। সর্বদা সাহসের সাথে ঝাঁপিয়ে পড়তে হয়। আমিও সেটাই করলাম। আমিও ঝাঁপিয়ে পড়লাম শত্রুর মুখে ছাই দিয়ে।
মাটির ঢিপির কাছে গিয়ে তার চারপাশটাকে আমি ওই আশীর্বাদী ভস্ম দিয়ে ঘিরে ফেললাম। একে বলা হয় শক্তিতন্ত্র নাগপাশ। এর দ্বারা কোনো অঞ্চলকে খুব সহজেই ঘিরে ফেলা সম্ভব। এরপরে আমি মন্ত্র পড়তে শুরু করলাম। ওম চণ্ডিকায় নমঃ, ওম ক্লিম ভীম চণ্ডিকায়। হঠাৎ ধুলোর ঝড় শুরু হলো। কিছুই দেখতে পাচ্ছিলাম না। মনে হলো যেন চোখের সামনেটা ঢেকে যাচ্ছে। আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম না। পিছন দিক থেকে গ্রামবাসীদের আর্তনাদের শব্দ ভেসে আসতে লাগলো। একটু চোখ কচলে দেখলাম ওদেরকে কেউ ওই গণ্ডি ভেদ করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বুঝলাম আমার ওই নাগপাশ অকেজো করে সেই শক্তি গণ্ডির ভিতরে সহজেই প্রবেশ করেছে, আর ওই গ্রামবাসীদেরকে একে একে ওই স্থান থেকে সরিয়ে আমাকে একা করে দিতে চাইছে, যাতে আমি কারোর সাহায্য প্রার্থনা করতে না পারি। আমি সবটা চোখের সামনে দেখেও সেদিন কিছুই করতে পারছিলাম না, কারণ আমি ওই শক্তির কাছে দুর্বল হয়ে পড়ছিলাম। আমি সেই সময়ে মনে প্রাণে মা কালীর আরাধনা করতে শুরু করলাম। ওম কালীকে পাপহারিণী ধর্ম কাম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। ওম কালীকে পাপহারিণী ধর্ম কাম মোক্ষদে দেবী এক নাগারে পাঠ করেই চললাম। কালীকে যখন চোখ খুললাম দেখলাম বাতাস অনেকটাই হালকা হয়ে গিয়েছে। কালীকে আর আমার সামনে এসে দাঁড়িয়েছে সেই পিশাচী। তার শরীর থেকে মাংস গলে গলে পড়ছিল, চুলগুলো হাওয়ায় উড়ছিল, আর তার ঠোঁটের কোনা ঘেঁষে নেমে আসছিল সেই রক্তের শাড়ি। লাল রক্তের শাড়ি দেখে আমার বুকটা শুকিয়ে যাচ্ছিল। আমি ভয় পেলাম না। আমি ওকে উদ্দেশ্য করে বললাম, তোর শাস্তি তুই পেয়েছিস শয়তানি। তুই এই গ্রামের মানুষের উপরে অত্যাচার করেছিস, এই অত্যাচারের ফল তুই পেয়েছিস। এখন আত্মা হয়ে এই গ্রামের মানুষকে অবলীলাক্রমে মারছিস। আমি কিছুতেই তোকে এই নিরীহ মানুষগুলোর জীবন নিয়ে খেলতে দেব না, কিছুতেই না। আমি তোকে আটকাবো, শেষ করব তোর কালো শক্তিকে। আমি এই কথাগুলো বলছি শুনে সেই কালো শক্তি আমার উপরে আরো চড়াও হলো। সে আমাকে পাল্টা আক্রমণ করে বলল, তুই তুই আমাকে মারবি তারানাথ? এই ক্ষমতা তোর নেই, তুই কোনোদিন আমাকে মারতে পারবি না। মনে রাখিস, আমার শক্তির সাথে পেরে ওঠা তোর মতন সাধারণ তান্ত্রিকের পক্ষে একেবারে অসম্ভব। এই বলেই সে তার শক্তি প্রয়োগ করতে শুরু করলো আমার উপরে। আমি ছিটকে পড়ে গেলাম। মা, আমাকে রক্ষা করো মা, মা, মাগো। মাকে আহ্বান করার সাথে সাথেই দেখলাম এক শুভ্র জ্যোতি ওই স্থানটিকে ঢেকে ফেলেছে, আর সেখান থেকে ওই শয়তান আমার দিকে পা বাড়াতে পারছে না। মনে হলো যেন আকাশ বাতাস প্লাবিত করে কোনো দৈব শক্তির হাসি চারিদিকে বিচ্ছুরিত ও প্রকাশিত হতে শুরু করল। সেই অট্টহাসির শব্দে কম্পিত হতে থাকলো চারিদিক। বুঝতে পারলাম শুভ শক্তির জয়গান শুরু হয়ে গিয়েছে। শুভ শক্তি অশুভ শক্তির উপরে বিজয় ঘোষণা করবার উদ্দেশ্যে আবির্ভূত হয়েছে। মা এসেছেন। আমি চিৎকার করে বলে উঠলাম, জয় মা, আমাদেরকে রক্ষা করো মা, জয় মা, জয় জয় কালী মা। সাথে সাথে দেখলাম সেই তীব্র শুভ্র জ্যোতি আরো তীব্রতর হয়ে উঠল। এরপর সেটি ওই কালো শক্তিকে ধীরে ধীরে আষ্টে পৃষ্ঠে নিজের নাক পাশে বিদ্ধ করে ফেলল। আর সেই শক্তিকে ঠেলে সামনের দিকে এগিয়ে আসতে পারল না সেই পিশাচী।
তার চিৎকারের শব্দ ক্রমে আরো তীব্রতর হয়ে উঠল। এরপরে দেখলাম একটা দৈব ত্রিশূল উড়ে আসতে লাগলো সেদিকে, আর সেটি বাতাসের গতির চেয়েও দ্রুত গতিতে বাতাসকে ভেদ করে প্রবেশ করে গেল পিশাচির বক্ষদেশ বরাবর। আরো জোরে একটা চিৎকারের শব্দ প্লাবিত হয়ে চারিদিক শান্ত হয়ে গেল। দেখলাম কিছু ভস্মের কণা বাতাসে মিশে যাচ্ছে, আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। সব দিকে শান্তি নেমে এসেছে, বিরাজ করছে এক অমোঘ নিস্তব্ধতা। দূরে পিছনের দিক থেকে গোঙানির শব্দ ভেসে আসতে শুরু করলো। বুঝতে পারলাম পিছনে থাকা মানুষগুলো অনেকেই আহত হয়েছেন। আমি ওই স্থানে মাটি চাপা দিয়ে আবারও লাল কাপড়ে আবৃত করে ত্রিশূলটিকে সেই স্থানে গেঁথে দিলাম। এরপরে ওদের কাছে ফিরে এসে বললাম, আমার শরীরের অনেক স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে, তবে আমি হার মানিনি। ওই পিশাচি এই গ্রাম ছেড়ে চিরতরে চলে গিয়েছে। মা এসে তাকে মুক্ত করেছেন, আর এই গ্রামকে তিনি মুক্তি দিয়েছেন সেই দুরারোগ্য কালো ব্যাধির কবল থেকে, যার নাম মৃত্যু। এবারে তোমরা সকলে নিশ্চিন্ত হতে পারো। সেই কালো শক্তি চিরকালের জন্যে তোমাদের শাস্তি দিয়ে চলে গিয়েছে। আমার কথা শুনে মোড়ল মশাই বললেন, তবে এবারে কি হবে ঠাকুর মশাই? আমার কাজ শেষ হয়েছে ঠিকই, তবে সম্পূর্ণরূপে নয়। মা বলছেন দক্ষিণা কালী রূপে তিনি পূজিত হতে চান। এই স্থানে, অর্থাৎ যেখানে চিরতরে ওই পিশাচিকে সমাধিস্থ করা হয়েছে, তার উপরে দক্ষিণা কালীর মন্দির নির্মাণ করতে হবে তোমাদের। এই স্থানেই মা পূজিত হবে। মায়ের পায়ের তলায় থাকবেন ওই শয়তান, যাতে সে আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে না পারে। আমার বিশ্বাস মাঝখানে বিরাজিত শুভ শক্তির রেশ সেখানে অটুট থাকবে। ফলে মায়ের শক্তিকে অবহেলা করে ওই পিশাচ কোনোদিনও আর তোমাদের উপরে নিজের প্রভাব বিস্তার করতে পারবে না। আমি সেই গ্রামে এরপরে আরো 4 মাস ছিলাম। একটা ছোট মাতৃ মন্দির নির্মাণ করা হয়েছিল। এরপরে মায়ের মূর্তি আমি নির্মাণ করেছিলাম। তোমরা হয়তো জানো না, মূর্তি নির্মাণের ক্ষমতা ছিল আমার, আজও আছে বইকি। তবে বুড়ো হাড়ে আজ এত শক্তি বা সামর্থ্য কোনোটাই পাই না। এই যে আমার ঘরে যে মূর্তিখানা দেখছো, এটাও কিন্তু আমি নির্মাণ করেছিলাম। যাক, এরপরে সেই মূর্তির পূজা করে মাকে সেই মন্দিরে প্রতিষ্ঠা করে আমি আবার নিজের গাঁয়ে ফিরে এসেছিলাম। এরপরে সেই গ্রাম থেকে আর কোনোদিনও কোনো খারাপ সংবাদ আমার কানে আসেনি। এখানেই শেষ হলো আজকের গল্প। তা কেমন লাগলো তোমাদের এই কাহিনী? বিভূতি, কিশোরী? আমিও কিশোরী এতক্ষণ এক মনে ঠাকুর মশাইয়ের বলা সেই কাহিনীর আস্বাদ গ্রহণ করছিলাম। এমন কাহিনী সত্যি কোনো দিনও পূর্বে শুনেছিলাম বলে মনেই হয় না। মনে হলো যেন একটি কাহিনী নয়, নিজের চোখে বাস্তবকে দেখলাম। তাই আমি আর আলাদা করে সেদিন ঠাকুর মশাইকে বিব্রত করলাম। দেখলাম উনি মাথা নামিয়ে গভীর চিন্তায় ডুবে গিয়েছেন। বুঝলাম এখন তাকে বিরক্ত করাটা একেবারেই ঠিক হবে না। আমিও কিশোরী তাকে প্রণাম করে সেদিন রাতে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বাইরে এসে দেখলাম বৃষ্টির রেশটা অনেকটা কমে গিয়েছে, কিন্তু বাতাসের সোঁদা গন্ধটা তখনও বিরাজমান ছিল। আবারও যে বৃষ্টি নামতেই পারে সেটির পূর্বাভাস পাচ্ছিলাম বইকি। তবে সেদিনের পরে ঠাকুরমশাইয়ের কাছে গল্প শোনবার ঝোঁকটা যেন আরও বেড়েই গিয়েছিল।
আবারও কবে শুনতে পাবো এমন অসাধারণ চমকপ্রদ কাহিনী, শুধু সেই আশাতেই ছিলাম।